দর্শক, কেমন ছিল সেদিন গোপালগঞ্জের এসপি অফিস থেকে খুলনা পর্যন্ত এনসিপি নেতাদের যাওয়ার পথটা? সেই পথে কি কি ঘটেছিল সেই সম্পর্কে আমরা সাধারণ মানুষ আদতে কিছুই জানতাম না, কারণ সেই ব্যাপারগুলো কোনো গণমাধ্যমে আসেনি, কোনো টেলিভিশন সরাসরি টেলিকাস্ট করেনি, কোনো গণমাধ্যমে তার বর্ণনাও ছাপা হয়নি। আবার কোনো রাজনীতিবিদ যারা ওই বহরে ছিলেন সেই রাজনীতিবিদ কেউ সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করে কোনো লেখাও লেখেননি। তাহলে আমাদের জানার উপায় কি? জানার উপায় ছিল না, আদতেও ছিল না। কিন্তু অবশেষে একটা ভিডিও বোধহয় জানার দুয়ার খুলে দিল। সেই ভিডিওটা সেই গাড়ি বহরে থাকা একজনের ভিডিও। তিনি হয়তো নিজের অজান্তেই সমস্ত কিছু গোপালগঞ্জ থেকে যাত্রার পর থেকে বাগেরহাটের শেষ পর্যন্ত, খুলনার কাছাকাছি পর্যন্ত সমস্ত কিছুই লাইভ করে ফেলেছেন। সেখানেই দেখা গেছে সেদিনের গোপালগঞ্জ টু খুলনায় এনসিপি নেতাদের সেনাবাহিনী প্রহরায় সরিয়ে নেয়ার দৃশ্যটা কত ভয়াবহ ছিল। এই ভয়াবহ দৃশ্য থাকা সত্ত্বেও নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন সেদিনের ঘটনা সম্পর্কে, সেই মন্তব্যটা আপনাদের কাছে অনেকটা হাস্যকরও লাগতে পারে। কি বললেন নাহিদ ইসলাম আর কি ঘটেছিল সেদিন, রোমহর্ষক সেই ঘটনা একটু বর্ণনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম 16 তারিখ গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, আমরা জানি এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহুর গুলির শব্দ যেমন আমরা শুনেছি, গুলির দৃশ্যও দেখেছি। তারপরে এসপি অফিস থেকে এনসিপি নেতাদের এপিসিতে করে নিয়ে, মূল নেতাদের এপিসিতে নিয়ে বাকি গাড়িবহর সেনাবাহিনী এবং পুলিশ প্রহরায় যেভাবে খুলনা পর্যন্ত গিয়েছিল, সেখানে কি ঘটেছিল সেটা সেটা না জানলে অনুমান করা যাবে না যে সেখানে কি ঘটেছিল। ভয়াবহ সেই ভিডিও চিত্র উঠে এসেছে। সেই গাড়িবহরে থাকা মাদারীপুরের প্রধান সমন্বয়ক এবং প্রধান সংগঠক, সেই সংগঠকই সম্ভবত তার পদবি, দুজন এক গাড়িতে ছিলেন। তারা একটা প্রাডো গাড়িতে ছিলেন। ভিডিওর এক পর্যায়ে জানা যায় তারা একটা প্রাডো গাড়িতে ছিলেন এবং সেই গাড়িতেই ককটেল হামলা হয়। ককটেল হামলা হয় সেই গাড়িবহরে, সেই ককটেলের একটি সেই গাড়িতে এসে লাগে এবং প্রাডো গাড়ি হওয়া সত্ত্বেও তার গাড়ির বাম পাশের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। তারা একসময় বলাবলিও করছিল যে আল্লাহ বাঁচাইছে, প্রাডো যদি না হতো, প্রাডো গাড়ি না হলে তাহলে এই ককটেল হামলাতেই তাদের বড় ধরনের কোনো বিপদ হতে পারত। সেরকম অবস্থা যেমন দেখেছি, ককটেল হামলার ঘটনা যেমন দেখেছি, তেমনি তারা বারবার সেনাবাহিনী, দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী, পুলিশকে তারা বলছিল যে গুলি করেন, একেবারে গুলি করে পেড়ে দেন, কয়েকটা ফেলে দিলেই সব থেমে যাবে। এক পর্যায়ে বলছিল হেলিকপ্টার থেকে গুলি করে না কেন, হেলিকপ্টার আসে না কেন, অথচ শেখ হাসিনার সময় ঢাকায় হেলিকপ্টার থেকে গুলি করা এই বিষয়টি অন্যতম সমালোচনার ব্যাপার হয়েছে। যে সমালোচনাটা তারাই করেছিল, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরাই বলেছিল, তারাই এখন বলছে হেলিকপ্টার থেকে গুলি করে না কেন, সেনাবাহিনী গুলি করে লাশ ফেলে দেয় না কেন, কয়েকটা ফেলে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। তারা বিপদের মুখে ছিল, সেই কথাগুলো বলতেই পারে। সেই বিপদের দৃশ্যগুলো আমরা দেখেছি। আপনারা ভিডিও চিত্রের কিছু খণ্ডাংশ দেখে নিতে পারেন। সেই খণ্ডাংশ দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়াবহ ব্যাপারটা সেই রাস্তায় ছিল এবং কিভাবে নেতাকর্মীদের উদ্ধার করে সেনাবাহিনীর প্রহরায় খুলনা পর্যন্ত যাওয়া হয়েছিল। একটা লাশ ফালাই দেয়, একটা লাশ ফালাই দিলে, আরে ভাই লাশ ফালাই দেন, একটা গুলি করে দেন। এই গাড়িতে মারবে, আমার গাড়িতে মারবে রে। আরে ভাই গুলি করেন, আরে গুলি করেন মিয়া। এই দেখেন আমার গাড়িতে হামলা হয়েছে, এই মুহূর্তে আমার উপরে হামলা হয়েছে।
এই যে যান 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 আপনি যান আমরা চেষ্টা করতেছি। যে ভিডিও চিত্র আপনারা দেখলেন সেই ভিডিও চিত্রের বর্ণনায়, ভিডিও চিত্রের আংশিক দেখেছেন, সেই ভিডিও চিত্র থেকে অন্তত আমরা যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে সেই পথটা খুবই কঠিন পথ ছিল, খুবই বিপজ্জনক পথ ছিল। যতক্ষণ পর্যন্ত তারা গোপালগঞ্জ এরিয়ায় ছিল ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী গুলি করতে করতে গিয়েছে, এমন দৃশ্য আমরা ওই ভিডিওতে দেখেছি। সেনাবাহিনীর মুহুর্মুহুর গুলি যেন কোনোভাবেই এই গাড়িবহর আক্রমণের শিকার না হয়, কারণ একবার আক্রমণের ঘটনা সেই ভিডিওর মধ্যেই দেখেছি, ককটেল হামলার ঘটনা দেখেছি। সুতরাং বাড়তি নিরাপত্তার জন্য এপিসি থেকে মুহুর্মুহুর গুলি ছোড়া হচ্ছিল প্রায় পুরো রাস্তায়, গোপালগঞ্জের এরিয়া পার না হওয়া পর্যন্ত প্রায় পুরো রাস্তায় তারা গুলি করতে করতে গিয়েছে। এবং সেই এপিসির মধ্যে নাহিদ, হাসনাত, সার্জিস, আক্তার তারা বসেছিলেন, কিন্তু এপিসির মধ্যে এই দীর্ঘ ভিডিওটাই প্রায় ঘণ্টাখানেকের ভিডিও। এই দীর্ঘ সময় ওই কুঠুরিতে তারা কিভাবে ছিলেন, যেখানে আবার তার ছাদের উপর থেকেই মুহুর্মুহুর গুলি চালানো হচ্ছে, গুলির বিকট শব্দ এবং অন্ধকার কুঠুরি, যেখানে এসি নেই, সেই কুঠুরিতে কেমন ছিলেন, এপিসির ভেতরটা আসলে কেমন হয়। 16 তারিখের সেই ঘটনার পরে সাংবাদিক জুলকারনাইন শাহের এপিসির ভেতরের একটা ছবি পোস্ট করেছিলেন, ছবিটা আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিতে দেখা যাচ্ছে যে এপিসির ভেতরে কতটা ছোট্ট একটা কুঠুরি, কত কষ্ট করে ওখানে বসে থাকতে হয়। তাহলে তাদের জন্য তাদের ওই সময়টা, ওই খুলনা পর্যন্ত যদি আমি ধরি যে 1.5-2 ঘন্টা সময় লেগেছে, সেই 1.5-2 ঘন্টা সময়কালটা তাদের জন্য একটা কেয়ামতের আবহ তৈরি করেছিল। এতটা ভয়ের আবহ সম্ভবত তারা এর আগে কখনো ফিল করেছে কিনা সেটা একটা বড় বিষয়। কিন্তু সেটার পরেও নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন, গণমাধ্যমে এসেছে, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অনুরোধ করেছিল এপিসিতে উঠতে, আমরা নিজে থেকে উঠিনি। এখানে পালিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি, এটাকে পালিয়ে যাওয়া বলে না। বড়ই হাস্যকর মন্তব্য। আসলে রাজনীতি করতে আসলেই রাজনীতিবিদরা হাস্যকর মন্তব্য কিভাবে শিখে যায় সেটা একটা বড় বিষয়। কদিন আগেই সেনাবাহিনীকে নিয়ে যে বিশ্রী ভাষায় কথাবার্তা এনসিপি নেতারা বললেন, সেই সেনাবাহিনী তাদের নিরাপদ এপিসি যানবাহনে নিয়ে তারা যে খুলনা পর্যন্ত তাদেরকে একেবারে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মতো করে নিয়ে পৌঁছে দিলেন নিরাপদে, তাদের প্রতি কৃতজ্ঞতার ভাষা একটা বিবৃতিতেও কোথাও দেখা গেল না। অথচ উল্টো আবার বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে এপিসিতে উঠতে অনুরোধ করেছিল, তার মানে হচ্ছে তারা সেখানে উঠতে চাননি। ব্যাপারগুলো হাস্যকর হয়ে যাচ্ছে, ব্যাপারগুলো এতটাই হাস্যকর হয়ে যাচ্ছে যে আসলে রাজনীতিতে এই ব্যাপারগুলো শোভনীয় হচ্ছে না। গোপালগঞ্জে কতটা ভয়াবহ ঘটনা ঘটেছিল এই ভিডিওটা ব্যক্তিগতভাবে আমি না দেখলে আমি নিজেও টের পেতাম না যে কতটা মানে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল সেখানে। তাদের সেই যাত্রাপথের ভিডিওটাই প্রমাণ করে যে সেখানে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। তারপরেও নাহিদ ইসলাম বললেন যে এপিসিতে ওঠার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অনুরোধ করেছিল। যদি অনুরোধ করেও থাকে তাহলেও তো তার কৃতজ্ঞতা জানানোর কথা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা যে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের উদ্ধার করে নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে গেছে। সেরকম বিবৃতি আমরা দেখিনি। সেরকম বিবৃতি যদি না থাকে, রাজনীতিতে যদি সেই শিষ্টাচারের বিবৃতি না থাকে, শিষ্টাচারের ভাষা না থাকে, রাজনীতিতে যদি কবর রচনা করা, একে উৎখাত করা, ওকে নিশ্চিহ্ন করা, একে গডফাদার বলা, ওকে গডফাদার বলা, কোথায় গিয়ে কোন কথা বলছি তার হুঁশ না থাকা, এইগুলোই যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতির ভবিষ্যৎ খুব একটা সুখকর হবে না। আমার মনে হয় যে তরুণ এই নেতৃত্ব, তারা তরুণ, এখনও খুব একটা বুঝে উঠতে পারেনি বাস্তবতা। তরুণ আবেগ কাজ করছে, তরুণ ব্লাড অনেক বেশি গরম, সেই রক্তের তাপমাত্রা তাদের অনেক কিছু হয়তো করাচ্ছে। আমার মনে হয় যে এখন থেকেই সংযত হওয়া উচিত, সংযমী হওয়া উচিত, যাতে করে সবাই তাদেরকে বুকে জড়িয়ে ধরতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? এই বাস্তবতায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।